নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে প্রথমেই আপনাকে স্বাগত জানাবো। ডার্বির দামামা বেজে উঠেছে। আগামী শনিবার 13 জুলাই মরশুমের প্রথম ডার্বি। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী সেই দুই দল, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচটার দিনক্ষণ ঘোষণা হলেও কোথায় ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু জানা গেছে। শেষ পর্যন্ত সেই চিরপরিচিত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 3টে থেকে ম্যাচটা শুরু হচ্ছে, যে ম্যাচের সরাসরি সম্প্রচার আপনারা জি24 ঘন্টা চ্যানেলের মাধ্যমে ঘরে বসে দেখতে পারবেন। আর যদি মাঠে যেতে চান সেক্ষেত্রে টিকিটের মূল্য কত? সর্বনিম্ন 100 টাকা এবং সর্বোচ্চ 1200। আপনি আপনার সামর্থ্যের মতো সুবিধা মতো টিকিট সংগ্রহ করা শুরু করে দিন। তার কারণ ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনার একটু বেশি আত্মবিশ্বাসী থাকা উচিত, এ কারণেই যে বিশেষজ্ঞদের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল বেশ খানিকটা এগিয়ে থেকেই এই ম্যাচে নামবে, অন্তত সাম্প্রতিক ফর্মের বিচারে কলকাতা লিগের প্রথম দুটো ম্যাচের পরে। যদিও বড় ম্যাচে কোন রকম তথ্য পরিসংখ্যান বহু ক্ষেত্রে খাটেনি, তবুও এগিয়ে থাকা তো এগিয়ে থাকাই। এই কথাটা বলার পরে আজকের ভিডিওর যে মূল বিষয় আর কি, সেই বিষয়ে ঢুকে যেতেই হবে। সেখানে প্রশ্ন হচ্ছে যে মোবাসির রহমানকে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিয়েছে। যথেষ্ট ভালো ফুটবলার, গত মরশুমে সেভাবে সুযোগ পাননি, তারপর তাকে ছেড়ে দেওয়া হলো সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে। আশা করা গেছিল যে এবারে আবার তাকে ফিরিয়ে আনা হবে, কিন্তু না, সেটা হয়নি। যখনই মোবাসিরের মানের একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে, তখন বুঝে নিতে হবে যে এখনো পর্যন্ত ঠিকঠাক গড়ে না ওঠা মাঝমাঠ তারা ফুটবলার নেবে, মাঝমাঠকে তারা খুব স্বাভাবিকভাবে শক্তিশালী করবে এবং সেক্ষেত্রে তারা ভালো মানের ফুটবলার নেবে। সাহিলের নাম শোনা গেছে, জিকসন সিং এর নাম শোনা গেছে, এরকম ফুটবলারদের নাম যে শোনা গেছে, তাহলে কারা আসছে? জিকসন সিং এর সম্ভাবনাটা একটু কমই, সাহিলের তার থেকে একটু বেশি। অথবা হতে পারে এই দুই ফুটবলার কেউ নয়, থাকবে হয়তো নতুন কোন ফুটবলার। তবে আমরা অনুমান করতে পারি ফুটবলার হিসেবে তিনি যেই হন না কেন, একটা ভালো মানের ফুটবলার, এক বা একাধিকও হতে পারে। ইস্টবেঙ্গল দল গঠন অনেকটা এগিয়ে গেলেও এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি, বেশ খানিকটা সময়ও আছে দল গঠনের জন্য, দিনের হিসাবে বলছি। সেই দিনগুলোকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল যখন আনুষ্ঠানিকভাবে তার দল ঘোষণা করবে, তখন আমরা খুব স্বাভাবিকভাবে জানতে পারবো যে শেষ পর্যন্ত মাঝমাঠ ইস্টবেঙ্গল কতটা শক্তিশালী করতে পারলো এবং নির্ভরযোগ্য কোন কোন বা কোন ফুটবলারকে তারা নিতে পেরেছে। আপাতত বহু ফুটবলার নিয়ে চর্চা হবে। এ কারণের জন্যই চর্চা হবে যে বহু ফুটবলারের সাথে একটা দল যোগাযোগ রক্ষা করে, শেষ পর্যন্ত তাদের মধ্যে থেকে কেউ আসে কেউ আসে না, এটা দল বদলের একটা খুব স্বাভাবিক ছবি। এরপরে যে বিষয়টা ইস্টবেঙ্গল সমর্থকদেরকে রীতিমতো ভাবনায় রেখেছে, তারা ভীষণভাবে উৎসুক, সেটা হচ্ছে ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে। প্রসঙ্গত বলি, ইতিমধ্যে পাঁচজন বিদেশি ফুটবলারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে। দুজন বিদেশি ফুটবলার ইতিমধ্যে অনুশীলনেও যোগ দিয়েছে। ভিসা সমস্যার কারণে গুরুত্বপূর্ণ 3 বিদেশি ফুটবলার এখনো অব্দি দেশে আসতে পারেনি, অনুশীলনে যোগ দেওয়া তো দূরের কথা। তবে যত দ্রুত ভিসা সমস্যার সমাধান করে তাদেরকে খুব তাড়াতাড়ি করে অনুশীলনে আনার বন্দোবস্ত করা হচ্ছে ইস্টবেঙ্গল টিমের তরফ থেকে। তার কারণ আগামী 27 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে মরশুমের প্রথম ট্রফি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আইএসএল এর আগে প্রত্যেকটা দল একটা প্রস্তুতিমূলক প্রতিযোগিতা বলে মনে করে। সেরকম একটা প্রতিযোগিতায় সমস্ত দলটাকে প্রত্যেকটা কোচই চাইবেন দেখে নিতে। কোচ কার্লোস কুবার তো ব্যতিক্রম নয়। তিনি মুখে বলছেন বটে যে বা যারা আছে তাদেরকে নিয়েই তিনি খেলবেন, কিন্তু তার মনেও হয়তো একটা সুপ্ত ইচ্ছা খুব স্বাভাবিকভাবেই আছে যে পুরো দলটাকে দেখতে গেলে বিশেষ করে বিদেশি ক্রিকেটকে দেখার জন্য তিনি যে চাইবেন যে তার ফুটবলাররা সময় মতো এসে উপস্থিত হন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এর বাইরে ষষ্ঠ বিদেশিকে নিয়ে যে প্রশ্নটা আসলো, আমরা জানি যে জর্ডান এলসি তার মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবে পৌঁছে গেছে। সেই রিপোর্টে কি আছে সেটা এখন অব্দি খুব স্বাভাবিকভাবেই প্রকাশ্যে আসেনি এবং বহু আগে থেকেই বলা হচ্ছিল যে মেডিকেল রিপোর্ট যদি প্রমাণ করে জর্ডান এলসি ফিট, ম্যাচ খেলার মতো অবস্থায় তিনি আছেন, তাহলে অতি অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি হবেন। গত মরশুমে গ্র্যান্ড ফাইনালে ছিটকে যাওয়া এবং খুব কম ম্যাচের মধ্যেই যিনি নিজেকে ছিনিয়েছিলেন সেই অস্ট্রেলিয়ান জর্ডান এলসি, একান্তই যদি তার মেডিকেল রিপোর্ট অন্যরকম কথা বলে, অর্থাৎ যদি দেখা যায় যে তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় নেই, তাই খুব স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল তখন বিকল্প ফুটবলার নেওয়ার চেষ্টা করবে।
ঠিক এই জায়গায় বলি বন্ধু, তাহলে কি বিকল্প ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব যোগাযোগ রক্ষা করেছে? যোগাযোগ রক্ষা করেছে বলতে তাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তারা যে তাদের সাথে কথাবার্তা শুরু করেছে, বা যদি কথাবার্তা শুরু করেও থাকে সেটা একেবারেই প্রাথমিক স্তরে। তার কারণ তাদের কাছে যা রিপোর্ট এসেছিল সেই রিপোর্টের ভিত্তিতে তারা অপেক্ষা করছিল যে জার্ডান এলসির ফিটনেস প্রমাণ হলে পরেই, বিশেষ করে তার মেডিকেল রিপোর্টের জন্য, সেক্ষেত্রে তারা জার্ডান এলসিকেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেবে, অন্যথায় তারা বিকল্প ভাববে। এবং সূত্র মারফত যেটুকু খবর পাওয়া গেছে বা যাচ্ছে, তাতে জার্ডান এলসির মেডিকেল রিপোর্ট ইতিবাচক হলেও হতে পারে। একান্তই যদি ইতিবাচক না হয়ে নেতিবাচক কিছু হয়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বিকল্প ফুটবলের সন্ধান করবে। তারা ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে বাজিয়ে রেখেছে। বিশেষ করে এই ষষ্ঠ বিদেশি বাছার ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু এশিয়ান কোটার বিদেশি বাছার কোনো বাধ্যবাধকতা নিয়ম অনুযায়ী আর থাকছে না, যার ফলে যে কোনো দেশের ভালো মানের ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারে। সপ্তম বিদেশি নেওয়ার একটা ভাবনা চিন্তা প্রথম দিক থেকে ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে আছে। বাজেটে যদি সেটা পোষায়, সেরকম ভাবনার দিকেও এগোতে পারে। দল গঠন নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এখনো বেশ কিছু ভাবনা চিন্তা, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং পরিকল্পনার মধ্যে আছে। শেষ পর্যন্ত বাজেটে ফিট হলে পরে তাদের কিছু কিছু পরিকল্পনা আমরা সার্থক হতে দেখতে পারি, অথবা নাও দেখতে পারি। আসলে ইস্টবেঙ্গল দল গঠনটা আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এই অবস্থায় এমন একটা জায়গায় আছে যে বেশ কিছু ঘটনা, সেটা ভারতীয় হোক বা বিদেশি ফুটবলার হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ঘটলেও ঘটতে পারে। আমাদের এখন পুরোপুরি সেই দিকে নজর রাখতে হবে। ঘটনা যেদিকে এগোবে তার ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি ধারাভাষ্যই দিতে পারি, ঘটনাকে নিয়ন্ত্রণ আমি করতে পারি না। এই কথা বলে আজকের মতো এই সকালের ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।